কোশ্চেন যদি পরীক্ষা হলে আসে সে পোলাবাইন ম্যাথমেটিক পোলাবাইন মনে করি থেকে আমাদের কোশ্চেন হইছে মনে করে আর ওদের কোশ্চেন হইছে ঠিক আছে কিন্তু বাট আদৌ ওদের কোশ্চেনটা হয়নি এখন ওদের মানে থিংকিং লেভেলে ভুল হয়ে থাকে অথবা ধর মেইন ম্যাথমেটিক কথা হচ্ছে জেমিতি যার কাছে পুরোটা ক্লিয়ার থাকে না তার ক্ষেত্রে আসলে জেমিতিটা করা খুব কষ্ট তার কাছে যে খেয়াল করো আমরা দেখো আমাদের যখন ম্যাথ গুলো খুব বড় বড় হয় আমরা ম্যাথ গুলোকে তখন একটু শর্টকাটে করার চেষ্টা করি যেমন এই ম্যাথটা অনেক বড় প্রায় 2 পৃষ্ঠার মতো হবে যদি আমি আমাদের নিয়মে করতে যাই তবে এইরকম ম্যাথ গুলো কিন্তু ছোটখাটো শর্টকাট নিয়ম করার সিস্টেম আছে আমরা আজকে দেখবো আজকে অনেক কাজ দেখবো তার আগে দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বলি ধরো এই দিকে খেয়াল করো এই কোশ্চেনটার দিকে তাকাও চট্টগ্রাম বোর্ড 2022 একটা কেন্দ্র দেয়া আছে শীর্ষবিন্দু দেয়া আছে উৎকেন্দ্রিকতা দেয়া আছে এখন কনিকটির নাম বলছে ভাই উপকেন্দ্রের উৎকেন্দ্রিকতার মান কত 1 পেয়েছি না যার মান কি একের থেকে ছোট না তাহলে যার মান যেহেতু একের থেকে ছোট তাহলে কনিকটি হবে আমাদের উপবৃত্ত শেষ এক নম্বরের আমাদের প্রথম একটু কোশ্চেন শেষ ঠিক আছে এখন উপবৃত্ত যেহেতু আমি বুঝছি তাহলে উপবৃত্তের চিত্রটা আমাদের তাহলে কিরকম হবে অবভিয়াসলি আমাদের চিত্রটা কি হবে এরকম ব্যাকা হবে মানে এরকমই তো হওয়ার কথা ঠিক না আচ্ছা এরকম বৃত্ত উপবৃত্ত যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলবো আদর্শ এখন এই উপবৃত্তটা যেরকম x অক্ষ আর y অক্ষের উপর অবস্থিত না ধরো একটা উপবৃত্ত x অক্ষ y অক্ষের উপর অবস্থিত না মনে করো আরেক জায়গায় অবস্থিত হ্যাঁ কিন্তু বাট উপবৃত্তটির অক্ষরেখাটা এই যে মানে মেইন যে প্রধান অক্ষটা সেটা কোন অক্ষের সমান্তরাল বলে দেখি x অক্ষের সমান্তরাল x অক্ষের কি সমান্তরাল তার ক্ষেত্রে আমরা এই উপবৃত্তকে আদর্শ উপবৃত্তের সাথে তুলনা করতে পারবো কি করতে পারবো তুলনা করতে পারবো ঠিক আছে আবার ধরো মনে করো একটা উপবৃত্ত এটা y অক্ষ না বড় বড় y অক্ষ না দিয়ে যদি এই বাম দিকে যায় তাও আমি তুলনা করতে পারবো ঠিক আছে কিন্তু তোমাদেরকে বলছিলাম যে আদর্শ উপবৃত্ত না হলে কখনো অনাদর্শ উপবৃত্তের ক্ষেত্রে মানে যেটা আদর্শ না অনাদর্শ উপবৃত্তের ক্ষেত্রে আমরা কেন্দ্রের স্থানাঙ্কগুলো সচরাচর নিব না আমরা শুধু কিগুলো নিব সূত্র দূরত্বগুলো নিব এখন দেখো তুমি আগে ফার্স্টে ম্যাথ দেখে আগে বুঝতে হবে যে আসলে আমাদের কোশ্চেনটা কি আদর্শ ক্ষেত্রে দিছে না অনাদর্শ ক্ষেত্রে দিছে যেমন দেখো এদিকে তাকাও যেমন এই কনিষ্ঠটার কেন্দ্র দেয়া আছে 2,2 আমি যদি কনিষ্ঠের কেন্দ্রটা যদি বসাই 2,2 -2,2 এই জায়গায় বসবে না কেন্দ্র c সমান -2,2 আমাদের কেন্দ্রটা এই জায়গায় বসছে এখন শীর্ষবিন্দু বলছে 4,1 আর যে শীর্ষবিন্দু 4,1 মানে কোথায় এই 1 2 3 4 আর -1 মানে কি এই জায়গায় না তাহলে এটা হচ্ছে কত 4,-1 2,2 বিন্দুটা কোথায় একটু নিচে না যেমন এটা নামছে কতটুকু দূরত্ব এটা নামছে উপর থেকে -1 আর এটা নামছে কতটুকু উপর থেকে কত এটা নামছে উপর থেকে কত -1 আর -2,2 কি এই জায়গায় -2,2 উপরে না এই জায়গায় তো -2,2 ঠিক না এই জায়গা হচ্ছে কেন্দ্র সি তো তুমি দেখো এই সাইডে দেখো এই কেন্দ্র আর আমরা শীর্ষবিন্দু যদি যোগ করি এই কেন্দ্র আর শীর্ষবিন্দু যদি যোগ করি তাহলে এই যে তার অক্ষরেখাটা এই অক্ষরেখাটা কি আমাদের কি x অক্ষরেখা এটা অক্ষরেখাটা কি আমাদের আদর্শ নাকি অনাদর্শ অনাদর্শ কারণ এটা আমাদের কি সোজাসুজি x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল না তাহলে আমরা বলছিলাম যেহেতু আমরা প্রথমে চিত্র আগে বুঝে গেলে সেটা অনাদর্শ তাহলে আমরা এখান থেকে আর কোনো স্থানাঙ্ক সাহায্য নিতে পারবো না আমরা শুধু সাহায্য নিতে পারবো দূরত্ব কারণ আমি তোমাদেরকে বলছি যে একটা উপবৃত্তের দুইটা নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব এটা যা হবে এরকম ব্যাকা হলে দূরত্বের মান সেম হবে এভাবে হলে তাও সেম হবে কিন্তু বাট দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা কখনো কি হবে না সেম হবে না কিন্তু বাট দূরত্ব কি হবে আমাদের সেম হবে তো আমরা যদি একটা কল্পনা যদি করি ও চিত্রটা কিরকম হবে এটা যদি কেন্দ্র আর এটা যদি শীর্ষবিন্দু হয় আরেকটা শীর্ষবিন্দু আমাদের এই জায়গা হবে অর্থাৎ আমাদের উপবৃত্তটা দেখতে অনেকটা এরকম একটা সাইজের হবে কথা কি বুঝতে পারছো এরকম একটা সাইজের হবে আর এদিকে একটা নিয়ামক রেখা এদিকে একটা নিয়ামক রেখা এখন আমি এতটুকু পর্যন্ত বুঝলাম এখন আমাদেরকে বলছি কি এই উপবৃত্তের সমীকরণটি নির্ণয় করো তাহলে তোমাদের সাথে আমাদের ডিল কি বলো কোন সময় যদি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয় তাহলে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে আমাদের কি লাগবে SP সমান কি লাগবে EPM লাগবে এটা তো বেসিক ঠিক না যেখানে E এর মান আমাদের জানা লাগবে না E এর মান আমাদের দিয়ে দিছে P এর মান আমরা জানি সবসময় x y কিন্তু দেখো এই বৃত্তের ক্ষেত্রে আমাকে S এর মান এবং M এর মান M মানে কি নিয়ামক রেখা M Z M নিয়ামক রেখা এবং S মানে কি এই উপকেন্দ্র এইগুলোর মান আমাকে দেয় না তাহলে আমাকে এখন কয়টা জিনিস বের করতে হবে দুটো জিনিস বের করতে হবে কি বের করতে হবে এখানকার বের করতে হবে আমাদের এই উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে আবার এই নিয়ামক রেখার সমীকরণ বের করতে হবে ঠিক আছে কথা কি বুঝতে পারছো কি বের করতে হবে উপকেন্দ্রের স্থানাঙ্ক আর নিয়ামক রেখার সমীকরণ আমাদের এই দুটো বের করতে হবে যদি আমরা উপকেন্দ্র আর নিয়ামক রেখার সমীকরণ না বের করতে পারি তাহলে আমরা কখনো বৃত্তের সমীকরণটা বের করতে পারবো না কারণ আমাদের সূত্রটা কি উপবৃত্তের সমীকরণ বের করতে SP সমান কি হতে হবে EPM এখন আমরা উপকেন্দ্র বের করব কি হবে
যেমন এখানে কেন্দ্র দিছে আর শীর্ষবিন্দু দিছে, কিন্তু এস এর স্থানাঙ্ক দিছে দেয় নাই, জেড এর স্থানাঙ্ক দিছে দেয় নাই। কিন্তু আমি তোমাদেরকে আবার বলতেছি, কিন্তু আমরা কার সাহায্য নিতে পারবো? আমরা দূরত্বের সাহায্য নিতে পারবো। কিরকম দূরত্বের বলতে পারবা? কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব কত ছিল বলো দেখি? কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব কি ছিল? এ বাই ই ছিল, এটা তো সবাই বুঝছো না? আবার বলো দেখি কেন্দ্র থেকে এই উপকেন্দ্রের দূরত্ব কত ছিল? এই ছিল, এটা তো আমরা বুঝতে পারছি। তাহলে এবার তোমরা আমাকে বলো দেখি, কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব এ বাই, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে কত? এই। এটা তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে না? এখন তাহলে আমাকে একটা জিনিস বলো দেখি, এবার বলো তো দেখি আবার কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দুর দূরত্বটা কত বলো দেখি, তাও বলি বলো। কেন্দ্র থেকে শীর্ষবিন্দুর দূরত্ব এ, এটা তো আমরা জানি না। তাহলে বলো দেখি এটা শীর্ষবিন্দুকে দিলাম আমরা এই বিন্দু, না এটাকে তো আমরা জানি এই বিন্দু। এই থেকে জেড এর দূরত্ব কত? তাহলে এই পুরোটা যদি এই হয়, এটা যদি এ হয়, তাহলে এই জেড এর দূরত্বকে আমরা বলতে পারি না এ বাই ই মাইনাস কত এ? এটা বুঝে নাকি সবাই? বুঝতে পারছো? কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব এ বাই ই, কেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব এ, এ থেকে জেড এর দূরত্ব তাহলে কত? এ বাই ই মাইনাস কত এ। এবার দেখো আমরা এখানে কি লিখতেছি ভালো করে খেয়াল করো। আমরা এই জায়গায় লিখতেছি, দেখো লিখতেছি খেয়াল করো, সি জেড। কি লিখছি বলো? সি জেড। কি লিখছি বলো? সি জেড। সি জেড সমান আমরা কি জানি বলো? সি থেকে জেড সমান কি জানি বলো? এ বাই ই। এটা তো বুঝছি না? আচ্ছা এবার বলো দেখি এ জেড। এ জেড সমান আমরা কি জানি? এ জেড সমান কি জানি বলো? এ বাই ই মাইনাস কত জানি? এ জানি। এটা তো বুঝছি সবাই? বুঝছি না? সি জেড সমান এ বাই ই, আর এ জেড সমান হচ্ছে এ বাই ই মাইনাস এ। এটা তো বুঝছি। এবার এই সমীকরণ আর এই সমীকরণ দুটাকে আমরা ভাগ করে দিব, ডিরেক্ট লিখবো, ভাগ করে দিব। ভাগ করলে কি লিখতে পারি বলো? সি জেড ডিভাইডেড বাই কত? এ জেড সমান কত? এ বাই ই ডিভাইডেড বাই কত আসতেছে আমাদের? এ বাই ই মাইনাস এ। এটা তো বুঝতে পারছি না? এবার এ বাই ই মাইনাস এটাকে আমরা এভাবে লিখতে পারি না? এ বাই ই ডিভাইডেড বাই, এখান থেকে এ কমন নিলে 1 বাই ই মাইনাস কত লেখা যায়? 1 লেখা যায়। এখান থেকে ই এ এ যদি কাটাকাটি যায়, তাহলে আমাদের কাছে এখানে থাকে কত বলো? 1 বাই ই থাকে, 1 বাই ই থাকে, অনুপাত 1 বাই ই থাকে, উপরে থাকে কত বলো? 1 বাই ই, আর নিচে থাকে কত? 1 বাই ই মাইনাস 1 থাকে, ঠিক না? এ যদি কাটাকাটি 1 বাই ই, 1 বাই ই মাইনাস 1। এবার তোমার কাছে বলো 1 বাই ই এর মান কি তোমার কাছে আছে না? আছে। ই এর মান যদি 1 বাই 3 হয়, তাহলে 1 বাই ই এর মান কত? 3। এবার এখানে তুমি ই এর মান বসাও। ই এর মান যদি তুমি কত? 1 বাই 3 বসাও, 1 বাই যদি 3 বসাও, তাহলে উপরে কত আসবে? 3, নিচে কত? 1, তাহলে উপরে কত আসছে? 3, নিচে কত আসছে? 2। তুমি এখানে ই এর মান বসালে জাস্ট দেখবা 3 বাই 2 চলে আসবে। তাহলে এই পুরোটাকে কি আমি এভাবে লিখতে পারি না? সিজেড অনুপাত এজেড, সিজেড ইস টু এজেড, মানে এটা ভাই এটা যেটা সিজেড ইস টু এজেড সমান কত লেখা যায়? 3 ইস টু কত? 2। এটা কি বুঝতে পারছি না? 3 ইস টু কত লেখা যায়? 2। তার মানে বুঝাচ্ছে, ভালো করে খেয়াল করো, সি থেকে এটা হচ্ছে সি, সি থেকে জেড এর মান কত? সি থেকে জেড এর দূরত্ব কত? 3, আর এ থেকে জেড এর দূরত্ব কত? 2। এটা তো বুঝছি না? এটা বুঝছি তো? সি থেকে, এটা খুবই কঠিন ম্যাথ, আস্তে আস্তে দেখো, এত হুড়োড়ি করার দরকার নাই। সি থেকে জেড এর দূরত্ব কত পাইছি বলো দেখি? সি থেকে জেড এর দূরত্ব কত পাইছি? 3, এ থেকে জেড পাইছি কত? 2। এটা বুঝছি না আমরা সবাই? এবার আমি একটু উপরে লেখাটা মুছে ফেলাই, আমাকে একটু স্থানাঙ্কগুলো তো লেখা আছে। এবার তাহলে একটু এদিকে একটু খেয়াল করো, এই সাইডে একটু দেখাতে দেখি। আমরা একটু মানটা বসাতে হবে, হ্যাঁ আমরা একটু মানটা বসাতে হবে। একটু বলো দেখি এ জেড এর মান কত পাইছি বলো দেখি? 2 পাইছি না? এ জেড এর মান কত পাইছি? 2। আর বলো দেখি সি জেড, মানে এই সি থেকে জেড এই পুরোটার মান কত পাইছি বলো? 3। এটা কি বুঝছো? এবার আমি এই জিনিসটাকে জাস্ট এই জায়গায় একটু স্থাপন করি, দেখাতো দেখাতো আমাদের জেড বিন্দুটা কোথায়? এই জায়গায় না জেড বিন্দুটা? হ্যাঁ। আর এই বিন্দুটা কোথায় বলো? এই জায়গায় না এই বিন্দুটা? হ্যাঁ। আর সি বিন্দুটা কোথায় বলো দেখি? এই জায়গায় না আমাদের সি বিন্দুটা? ঠিক আছে তো? তাহলে বলো এই জেড এর মান কত পাইছি আমরা বলো দেখি? 2। আর বলো দেখি এই সি জেড এর মান কত পাইছি বলো দেখি? 3 না? তাহলে এটা কত? সি জেড এর মান 3 বলতে পারবা? জেড বিন্দু সি এ কে কত অনুপাতে বহির্বিভক্ত করছে? আমাদের এবার অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি চলে এসেছে, মনে ছিল? আমাদের ফার্স্ট ইয়ারের সূত্র ছিল যে এরকম, যে এখানে একটা স্থানাঙ্ক ছিল, খেয়াল করো, এখানে একটা স্থানাঙ্ক ছিল x1, y1, এখানে একটা স্থানাঙ্ক ছিল x2, y2। কয়টা স্থানাঙ্ক? দুইটা স্থানাঙ্ক। বাহিরে একটা বিন্দু ছিল সেটা p, p থেকে এই দূরত্ব ছিল কত? m, অথবা p থেকে b এর দূরত্ব ছিল n। তাহলে p বিন্দু ab কে কত অনুপাতে? m:n অনুপাতে কি করছে? বহির্বিভক্ত করছে। পি বিন্দু এবি এর মাঝে অবস্থিত না বাহিরে অবস্থিত? বাহিরে। তাহলে পি বিন্দু এবি কে কি m:n অনুপাতে কি বহির্বিভক্ত বলে। তাহলে সে পি এর স্থানাঙ্ক বের করার সূত্র ছিল এরকম, ভালো করে খেয়াল কর। এ m গুণেছে কার সাথে জানো? x2 এর সাথে। কার সাথে গুণেছে? m গুণেছে x2 এর সাথে। আর n গুণেছে কার সাথে বলো দেখি? x1 এর সাথে।
ডিভাইডেড বাই কত বলো দেখি m মাইনাস n। বলো দেখি এটা কি বলছি বলো, p কি a b এর ভিতরে নাকি বাহিরে? বাহিরে। p বিন্দু থেকে এর দূরত্ব কত m, p থেকে b এর দূরত্ব কত n। তাহলে এই p এর স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে m যাবে কার কাছে বল, m কার সম্পত্তি a না, m যাবে b এর কাছে, n কার সম্পত্তি b এর না, সে যাবে কার কাছে a এর কাছে। মধ্যবিন্দু না তো বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। p টা তাদের বাহিরে, p থেকে এর দূরত্ব হচ্ছে m, p থেকে b এর দূরত্ব হচ্ছে n। তাহলে m গুণ হবে কার সাথে বলো x2 এর সাথে, n গুণ হবে কার সাথে x1 এর সাথে, নিচে বসবে কত m মাইনাস n। আবার এ m গুণ হবে কার সাথে বলো দেখি y2 এর সাথে, কার সাথে y2 এর সাথে, অর্থাৎ m ইনটু কত হবে y2 মাইনাস n গুণ হবে এ y1 এর সাথে, n ইনটু কত y1 ডিভাইডেড বাই কত আসবে m মাইনাস n। এই সূত্রটা বুঝছো কিনা বলো, এটা ফার্স্ট ইয়ারের সূত্র, কথা কি বুঝছো? তাহলে আপাতত এটা দেখো, এবার তুমি এটা এদিকে তাকাও, এই সি এর স্থানাঙ্ক কি আমার কাছে আছে? দেখা তো, সি এর স্থানাঙ্ক -2,2 আমাকে দেয়া আছে। আবার এই যে দেখছো এই স্থানাঙ্ক আমাদেরকে কত দেয়া আছে বলো, 4, কত দেয়া আছে -1। তাহলে আমরা এবার কি বলবো, জেড বিন্দু কি বলবো বলো দেখি, জে সি এ কে কত অনুপাতে, 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত? বহির্বিভক্ত লিখতে পারবা। হ্যাঁ, সি বিন্দু এ জেড কে 3:2 অনুপাতে বহির্বিভক্ত। এবার তাহলে তোমরা মুখস্থ আমাকে বলো জেড এর স্থানাঙ্ক তাহলে কত আসবে বলো, 3 কার সম্পত্তি বলো সি এর না, 3 গুণ হবে 4 এর সাথে, অর্থাৎ 3 4 কত 3 ইনটু কত 4 মাইনাস 2 যাবে কার সাথে এ -2 এর সাথে, ঠিক আছে, ডিভাইডেড বাই কত 3 - 2 কমা, এরপর আমাদের কি হবে 3 যাবে কার কাছে -1 এর সাথে, অর্থাৎ 3 ইনটু কত হবে -1 মাইনাস 2 যাবে কার কাছে 2 এর সাথে, ডিভাইডেড বাই কত 3 - 2। তাহলে এই জায়গায় তাহলে আমাদের কি থাকতেছে 2 ইনটু 2। তাহলে এই জায়গায় আমাদের জেড এর স্থানাঙ্ক কত থাকতেছে দেখো তো, জেড এর স্থানাঙ্ক 3 4 কত 12 মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 4, 12 আর 4 কত 16। তাহলে এখানে থাকছে কত 16, আর এখানে -3 -4 না, তাহলে -7, তাহলে -7। তাহলে জেড এর স্থানাঙ্ক কত পাইছি, জেড এর স্থানাঙ্ক কত পাইছি -16, কত -7। তাহলে আমি কি জেড এর স্থানাঙ্ক পাই গেলাম না? জেড এর স্থানাঙ্ক পাইছি নাকি পাই নাই? জেড এর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এবার আমাদের লাগবে কার স্থানাঙ্ক জানো, এস এর স্থানাঙ্ক। কার স্থানাঙ্ক? এস এর স্থানাঙ্ক। আগে এতটুকু পর্যন্ত তুলো, এই শীর্ষবিন্দু আগে এতটুকু তুলো, বোর্ড খালি করতে হবে, পজ করে এটা। আচ্ছা এদিকে লাগাও, কথা বলিস না ভাই, আমি আজকে 3টে কোশ্চেন শেষ করতে পারবো না। দেখ এদিকে লাগা, হ্যাঁ এটা লড়বে দেখিস, তুই ঢুকে যা, সামনে ঢুকে যা, সামনে ঢুকে যা। আচ্ছা এই ছেড়ে দেখ, এই জেড এর স্থানাঙ্ক পাইছি না, এই মাইনুল বলো দেখি জেড এর স্থানাঙ্ক দিয়ে আমরা কি করব, কার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আমি আপাতত উপরটা মুছলাম, উপরেরটা আমরা মুছলাম, জেড এর স্থানাঙ্ক পাইছি না। এদিকে তাকাও, কথা বলি না। এখন এই সাইডে সবগুলো তো আমার লাগতো, এদিকে কি হলো এটা, জেড এর স্থানাঙ্ক পাইছি নাকি পাইলে, পাইছি তো। এবার দেখি এটাকে বাংলা নিয়মে কেউ বলো দেখি নিয়ম রেখার সমীকরণ কত হবে বলো দেখি, তুমি বলো কেমন হবে। ফার্স্টে কি এই দুইটা স্থানাঙ্ক কি আছে, সি এর স্থানাঙ্ক আর এ স্থানাঙ্ক দিয়ে কি বের হবে, অক্ষরেখার সমীকরণ উপরে এটা কি রেখার সমীকরণ, লম্ব রেখাটা কত বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দ্বারা পাঁচ করলে কি হবে, এই রেখার সমীকরণ বের হবে। কথা কি বুঝে গেছে? তবে আমরা এখন আর বাংলা নিয়মে করবো না, এখন আমরা এটাকে একটু ইংলিশ নিয়মে করবো। কেমন করবো একটু ভালো করে খেয়াল করো ভাই। আগে তার আগে বলো এইটা কি একটা রেখা না, একটা রেখা। তো আমরা ফার্স্ট ইয়ারে একটা সূত্র পড়ছিলাম না, একটা স্থানাঙ্ক x1, y1 একটা স্থানাঙ্ক আর একটা ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ সূত্রটা কি, একটা স্থানাঙ্ক একটা ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কি ছিল, y - y1 m * x - x1। মানে তুমি যদি পড়াবৃত্ত পরীক্ষা হলে এই ম্যাথটা আনসার করতে যাও আধা ঘন্টাতে শিওর যাবে, বাকি আর 1.5 ঘন্টার ভিতরে বাকি 4টা কোশ্চেন আনসার করা খুবই টাফ হবে। তাহলে বলো একটা স্থানাঙ্ক আর একটা ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ এটা বলো। এই সরলরেখার ক্ষেত্রে আমার কাছে একটা স্থানাঙ্ক আছে, কত স্থানাঙ্ক আছে বলো 16, কত -7। কিন্তু এখন কি লাগবে, এই রেখার ঢাল লাগবে না, এই রেখার ঢাল কি আমার কাছে আছে নাই। এখন তোমরা বলো এই অক্ষরেখার উপর এই রেখাটা কিভাবে অবস্থিত, লম্বভাবে অবস্থিত না। আমরা তো জানি দুইটা রেখা যদি পরস্পর লম্বভাবে অবস্থিত থাকে তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফলের মান কত আসে, -1 আসে, ঠিক আছে। তাহলে এই রেখার ঢালটাকে আমরা কি করলাম মনে করে m1, আর এই রেখার ঢালটা এখন তোমাকে বের করতে হবে, ঠিক না। তো ঢাল বের করার প্রসেস আছিল না, বলো এখানে একটা স্থানাঙ্ক
এখানে একটা স্থানাঙ্ক আছে না, দুইটা স্থানাঙ্ক দেয়া থাকলে ঢাল বের করার সূত্র কি ছিল? কুড়ি দয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দয়ের অন্তর। অর্থাৎ তোমাকে যদি দুইটা স্থানাঙ্ক দেয়া থাকে যে x1, y1, আরেকটা স্থানাঙ্ক থাকে যে x2, y2, দুইটা স্থানাঙ্ক দেয়া থাকলে তাহলে তার ঢাল বের করার সূত্র কি? কুড়ি দয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দয়ের অন্তর। তাহলে এবার তোমরা বলো এই রেখার ঢাল কত আসবে বলো। এখানে একটা স্থানাঙ্ক কত -2, 2, আর একটা স্থানাঙ্ক কত 4, -1, তাহলে কুড়ি কত এখানে 2 আর এখানে কুড়ি কত -1, তাহলে কুড়ি এর অন্তর কত আসবে 2 -1 ডিভাইডেড বাই ভুজ কত এখানে -2 আর এখানে ভুজ কত বলো 4, তাহলে -4। তাহলে এটা কোন রেখার ঢাল বেরিয়েছে বলো? এই রেখার ঢাল। আর m1টা হচ্ছে এই রেখার ঢাল ইজ ইকুয়াল কত -1। তাহলে এখানে m1 সমান কত আসছে ডাইরেক্ট বলো দেখি কেউ। এটা কত 3 আর এটা কত -6, তাহলে -6 কাটাকাটি করলে 1/3, তাহলে 1 বাই কত 3, 1 বাই কত 3 না, হাফ হাফ যদি এখানে গুণ হয় -হাফ না, হাফ যদি গুণ হয় তাহলে m এর মান কত 2, তাহলে m1 এর মান 2 বেড়েছে কিনা বলো? বেড়েছে। তাহলে এই রেখার ঢাল কত পাই গেছে কি বলো 2, আর এই রেখাটা একটা স্থানাঙ্ক দিয়ে জেনে কত স্থানাঙ্ক 16,7, 16, কত -7 এটা 16, তাহলে আমরা এখন কি লিখবো বলো? তাহলে আমরা লিখতে পারি 16,-7 স্থানাঙ্ক ও কত ঢাল বলো দেখি? দুই ঢাল বিশিষ্ট সরেখার সমীকরণ কি আসবে? y y1 ইজ ইকুয়াল টু m ইনটু কত x x1। বুঝতে পারছি কিনা বলো? নিয়ম রেখার সমীকরণ বেরিয়েছে। কার রেখার সমীকরণ বেরিয়েছে? নিয়ম রেখা। এবার আমরা যদি এটাকে সাজে লিখি তাহলে 32 y 7 ইজ ইকুয়াল টু 0, তাহলে টুয়াইস x y 32 আর 7 কত যোগ করলে কত আসতেছে বলো? 39 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কি রেখার সমীকরণ? নিয়ামক রেখার সমীকরণ। কার কোনো অসুবিধা আছে বুঝতে? অসুবিধা আছে? এবার বলো দেখি তোমার কাছে স্থানাঙ্ক লাগবে। এবার লাগবে তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে তুমি এখান থেকে দেখি বলো যে s এর বামে একটা কে বলো c, s এর ডানে একটা কে বলো দেখি a। তাহলে তোমরা বলো c থেকে s এর দূরত্ব কত? a। তাহলে s থেকে a এর দূরত্ব কত? তুমি বলো। এই পুরোটার দূরত্ব কত? a না, আর এটার দূরত্ব কত? a বাই না, তাহলে s এর দূরত্ব কত? a মাইনাস কত? a না, এখান থেকে এটার দূরত্ব কত বলো দেখি? a মাইনাস a e মাইনাস a। তাহলে আমরা এটাকে এখন শর্টকাট তাড়াতাড়ি লিখবো। এটা কত? একটা cs, অথবা লিখবো কত s, cs লেখো না, হ্যাঁ লেখো cs, cs সমান কত বলো দেখি? a। আবার বলো দেখি s a, s এর সমান তাহলে কত? a মাইনাস a। দুটোকে যদি আমরা ভাগ করে দিই তাহলে কি আসবে? cs ডিভাইডেড বাই s a সমান a ডিভাইডেড বাই a মাইনাস a। a কমন নিলে কত আসে বলো? 1 মাইনাস কত e, a চলে যায় লেখা e ডিভাইডেড বাই 1 মাইনাস e। এবার ডিরেক্ট মানটা বসো। মানটা বলো দেখি কত আসে? e এর মান কত বলো দেখি? 1/3 না, আর ওখানে 1 মাইনাস 1/3 বিয়োগ করলে কত আসে? 2/3, 3 থেকে কাটাকাটি গেলে কত আসে? 1/2। তাহলে cs ডিভাইডেড বাই s a সমান কত? 1/2। তাহলে বা cs is to s a সমান কত? 1:2। বুঝতে পারছি কিনা বলো? একটা পুরো আনকমন একটা ম্যাথ ভাই। এটা তুমি ভাই বুঝা মানে কি জানো? তুমি অনেক অনেক তোমার অ্যাডভান্স লেভেলে যাবে। এই ম্যাথটা তো যারা এখন ইন্টার পরীক্ষা দিছে মেজরিটি লেভেলে 100% 80% এর মধ্যে 60% এই ম্যাথ গুলো এখনো বুঝে না। তারা শুধু পারে শুধু সূত্র দিয়ে ম্যাথ করতে, কিন্তু বাট এত ডিটেইলস ভাই এগুলা করানো বেসিক ছাড়া করা সম্ভব না। তাহলে সিএস আর এস এর মান কি তোমার কাছে আছে? আছে না? তাহলে সিএস আর এস, তাহলে আমি এগুলো একটু মুছি, ঠিক আছে না? তোমার চিত্র তুলছো না, তাহলে আমার এগুলো যদি মুছি বেলায় তাহলে আমরা একটু বসাই। তাহলে এবার বলো দেখি, তাহলে এ এস সিএস এর মান কত বেড়েছে বলো দেখি? সিএস এর মান কত? 1, আর এস এর মান কত বেড়েছে বলো? 2। তাহলে এবার বলো সি আর এর মাঝে কি অবস্থিত? এস। তাহলে এস বিন্দু সি এ কে 1:2 অনুপাতে কি করছে? অন্তর্বিভক্ত করছে। কথাটা কি বুঝতে পারছো? কি লিখবো বলো হুজুর বলো? সি কত, এস কত মাঝখানে না? এস বিন্দু সি এ কে কত অনুপাতে? 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে দিয়ে আমি কার স্থানাঙ্ক পেয়ে যাব? এস। তাহলে এখন তোমার হাতে কি এস এর স্থানাঙ্ক আছে? তোমার হাতে কি নিয়ম রেখার সমীকরণ আছে? তোমার হাতে কি এর মান আছে? তাহলে এস পি সমান কি? ই পি আর। শেষ। কথা কি বুঝে গেছে? কথা বুঝে? তাহলে তুলি গেল। তাহলে ফার্স্টে এটা কি? তুমি আগে ফার্স্টে এই সূত্রটা তুলো, তারপর এটা শুলো, তারপর এটা তুলবা, তারপর এটা তুলবা, তারপর আরো কাজ আছে তার তুলো, আগে এটা তুলো। তাহলে এস এর স্থানাঙ্ক কি আমরা ডাইরেক্ট বসাবো? শুনো, বই বিভক্তির গণের ক্ষেত্রে কি ছিল? মাইনাস ছিল না, আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে কি আসবে? প্লাস। দেখি আমার সাথে বলো দেখি এস এর স্থানাঙ্ক কত হবে বলো? দেখো এটার মান কত? 1 না,
1 যাবে কার কাছে বলো বিপরীত ভুজ কার সাথে 4 এর সাথে 1 * 4 কিন্তু কি আসবে প্লাস অন্তর ক্ষেত্রে কি আসে সি এর মাঝে কি s না তাহলে কি হবে প্লাস আর আগের ক্ষেত্রে কি ছিল কোথায় বাহিরে তাহলে বলো 1 যাবে কার কাছে 4 এর কাছে আর 2 যাবে হ্যাঁ দাঁড়া 2 যাবে কার কাছে -2 এর সাথে 2 যাবে কার কাছে -2 তাহলে 2 * কত -2 ডিভাইডেড বাই কত আসবে বলো 1 + 2 ঠিক আছে এরপরে বলো দেখি কি আসবে 1 যাবে তার কুটি কার কাছে বলো দেখি 1 যাবে কুটি কার কাছে -1 এর কাছে সূত্রে কি বলো প্লাস সূত্রে কি বলো প্লাস আবার 2 যাবে কার কাছে বলো 2 এর কাছে ডিভাইডেড বাই কত আসবে 1 + 2 তাহলে তোমার হাতে কি আছে স্থানাঙ্ক বেড়েছে শেষ করো শেষ শেষে আর এখানে কত আসছে 4 4 থেকে গেলে 3 3 থেকে 3 ভাগ করলে কত 1 0,1 x স্থানাঙ্ক আছে 0,1 কি অবস্থা তাহলে এটা এখানে এই টাইম লেট ক্লিয়ার শিখা এইটা পুরো এই উপরেটা এইটা এটা এটা আস্তে দাও s স্থানাঙ্ক 0,1 না তাহলে এবার আমরা একটু সুন্দর উপরটা মুছি তাহলে আমরা যদি এবার সুন্দর করে বলো দেখি আমাকে একজন সবাই সুন্দর একজন বলো দেখি বলো আমরা কি কি পাইছি বলো বলো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত পাইছি 0, কত 1 নিয়ম রেখার সমীকরণ কত বলো লিখছো না তোমরা বলো কত শেষ আর 2x y -39 নিয়ম রেখার সমীকরণ পাইছি না তাহলে আমাদের s স্থানাঙ্ক পাইছি না এবার p হচ্ছে যে কোন একটা স্থানাঙ্ক সেটা হচ্ছে কত x, y তাহলে sp সমান কত pm শেষ তাহলে উপবৃত্তের সমীকরণ তাহলে কি আসবে sp সমান কি e pm তাহলে s p এর মান তো যে কোনো স্থানাঙ্ক না x, y তাহলে কত আসবে x - 0 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার e এর মান কত ছিল 1/3 pm সমান কি আসবে x যা বলবে কার জায়গায় x এর জায়গায় y যা বলবে y এর জায়গায় -13 ডিভাইড বাই √x এর সব 2 স্কয়ার y সব -1 স্কয়ার শেষ উপবৃত্তের সমীকরণ আপনি এক স্থানে তো এই তো বললামই তো এর উপবৃত্তের সমীকরণ তো শেষ কিনা বলো দেখি আচ্ছা এবার আসা যাক সবাই আসা যাক দেখো বের করো এইদিকে তাকাও তাহলে এটা শেষ করলাম আমার sp সমান epm শেষ তো এবার হচ্ছে যে কি তাহলে তোমাদের আচ্ছা এই ম্যাথটা তো আমি পড়াবো দেখতো আচ্ছা এই সেটটা খেয়াল করো এই সেটটা এবার খেয়াল করো বরিশাল বোর্ড এটা কি ছিল যশোর বোর্ড 2023 এদিকে তাকাও কথা বললে তো হবে না দেখো এদিকে একটু সবাই একটু ফোকাস করো আচ্ছা তোমাকে এবার বলছি কি দেখো একে এই খ নাম্বার কোশ্চেনটা বাদ থাকলো ঠিক আছে খ নাম্বার কোশ্চেনটা বাদ থাকলো আর চট্টগ্রাম 2000 এটা কত লিখছি 23টা এটা তো কোশ্চেন কমন আছে এটা তুমি চেষ্টা করবে ঠিক আছে দেখো এদিকে তো তাকাও শীর্ষবিন্দু দেয়া আছে s দেয়া আছে কি দেয়া আছে শীর্ষবিন্দুর উপকেন্দ্র দেয়া আছে না পরাবৃত্তের সমীকরণটা বের করব ঠিক আছে এক লাইনে বলতে পারবা কি মানে বলো দেখি পরাবৃত্তের সমীকরণ বের করতে কি লাগবে sp সমান pm লাগবে না তাহলে আমাকে নিয়ম রেখার সমীকরণ কি দিছে নাকি দেয় না নিয়ম রেখার সমীকরণ দেয় নাই তো নিয়ম রেখার সমীকরণ কি দিছে দেয় না তাহলে এই নিয়ম রেখার সমীকরণটা বের করতে গেলে আগে আমার কি লাগবে z এর স্থানাঙ্ক লাগবে না লাগবে তো কিভাবে বের করব a থেকে s এর দূরত্ব a থেকে z এর দূরত্ব সমান অর্থাৎ আরে বেটা তুমি এখন আসছো কোন তাইলে কেমিস্ট্রি ক্লাস 5টা দিকে তোমার বোনের বলি গেলাম না গতকাল পাগল কথা অর্টিস্টিক যাও ভিতরে যাও আবার দিকে কই যাও অর্টিস্টিক পোলাপান এগুলা যে বাপ মা এরকম পোলাপান যে কেন যে পালে আমি জানিও না অর্টিস্টিক এইদিকে কেন ঢুকছিস তুই আমি তো যাই কে এদিকে যাস না ক্লাস শেষ হবে 1 ঘন্টা 5টা দিয়ে তোর বোনের কথা বললাম 5টা দিকে বাড়ানোর জন্য ভাই পোলাপান মানুষ না হলে বাপ মায়ের জন্য যে কষ্ট আর অমানুষ হলে তার কথাই নাই চাঁদাবাজি করে টাকা আনতে পারবে এখন দেখাস না সমন্বয়গুলো চাঁদাবাজি করে যে আগে বছর চাঁদাবাজি সমন্বয়গুলো ভালো এখন রাস্তাঘাটে চাঁদাবাজি করে এগুলো এইদিকে দেখো কি চোখ মারাস কেন ধরে না এদিকে আমি এইদিকে দেখো সবাই
এই আগে বলো দেখি, এইদিকে তাকাও, এই নিয়ম রেখার সমীকরণ বের করতে পারবে কিনা বলো? এই নিয়ম রেখার সমীকরণ থেকে এই পরাবৃত্তের সমীকরণ বের করতে পারবা? পারবা তো? এখন তোমাকে কোশ্চেনটা কি বলছে একটু দেখো। কোশ্চেনটা তোমাকে বলছে এ কে শীর্ষবিন্দু, বলো কাকে? আচ্ছা এই শীর্ষবিন্দু আছে, ভালো কথা। এবার বলছে বি কে উপকেন্দ্র ধরতে, মানে এখন আমাদের বি টা কি কেন্দ্র হয়ে যাবে? উপকেন্দ্র। তাহলে বি যদি উপকেন্দ্র আর এ যদি শীর্ষবিন্দু হয়, তাহলে আমাদের বি আর এ মিলে কি হবে? একটা অক্ষরেখা হবে না? তাহলে পরাবৃত্তটা দেখতে কি হবে? মানে উপকেন্দ্র আর শীর্ষবিন্দু মিলে কি হবে? পরাবৃত্তটা দেখতে কি এরকম হবে কি হবে কিনা সেটা আগে বল দেখি। তাহলে এখন তোকে কোন পরাবৃত্ত বের করতে হবে? এটা। তাই আমার এই শীর্ষবিন্দুর মান তো জানি, এখন শুধু কার মান লাগবে? বি এর মান লাগবে। বিটা সেটা অপর পরাবৃত্তের ক্ষেত্রে কি যাবে? উপকেন্দ্র হয়ে যাবে। তাহলে এবারে বি এর স্থানাঙ্ক কেমন বের করবো? বা আগে ফার্স্টে তুমি কি করবা? এই পরাবৃত্তের সমীকরণটা বের করলা না? বের করার পর এই সমীকরণটার ভিতর এই বিটা কোন অক্ষের উপর অবস্থিত? ওয়াই অক্ষের উপর অবস্থিত। তাহলে কার মান শূন্য? এক্স এর মান। তাহলে পরাবৃত্তের সমীকরণ থেকে এক্স এর মান শূন্য বসালে আমি এখানে কি ওয়াই এর মান পেয়ে যাচ্ছি না? তাহলে ওয়াই এর মান মানেই তো হচ্ছে কার মান? বি এর মান। তাহলে বিটা পরবর্তী বৃত্তের ক্ষেত্রে কি হবে বলো? উপকেন্দ্র। আর এটা হবে শীর্ষবিন্দু। আবার উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দিয়ে আবার পরাবৃত্তের সমীকরণ। বুঝছো কিনা বলো? কে কি বলতে পারবা? আমি বলো দেখি কি বলছি, বলো। ফার্স্টে কি করতে হবে বলো? এই উপকেন্দ্র আর এই শীর্ষবিন্দু দিয়ে কি বের করবো? নিয়ামক রেখা সমীকরণ দিতে বের করো। আগে ফার্স্ট হলো উপকেন্দ্র শীর্ষবিন্দু দিয়ে এই পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্তের সমীকরণে বিটা কোন অক্ষের উপর অবস্থিত? ওয়াই অক্ষের উপর অবস্থিত। হলে কার মান শূন্য? এক্স এর মান শূন্য হলে কার মান 0 হবে? ওয়াই এর মান বের হচ্ছে, বি এর স্থানাঙ্ক পাইছি। বিটা পরবর্তী এই পরাবৃত্তের ক্ষেত্রে বিটা কি কেন্দ্র? উপকেন্দ্র। কি কেন্দ্র? উপকেন্দ্র। আর এটা কি? শীর্ষবিন্দু। আবার উপকেন্দ্র আবার শীর্ষবিন্দু দিয়ে কি হবে? আবার আরেকটা পরাবৃত্ত হবে। এখন তোমরা বলো করবে কিনা বলো? হ্যাঁ বাসা করবা? আচ্ছা তাহলে এরপরটা খেয়াল করো। ও বি প্রাইম সমান 4, এ এস সমান, দেখ শেষ করি বলে, এটা শেষ করি বেলায় ও বি প্রাইম সমান দেয়া আছে 4। ও বি প্রাইম কই? ওটা কোথায়? এটা এটা কোথায় ছিল পরাবৃত্তের? এটা না, ও হচ্ছে এটা না, এই যে ও হচ্ছে এটা। এ ও বি প্রাইম সমান বলছে 4, মানে এটার মান দেয়া আছে 4। হ্যাঁ ও বি প্রাইম সমান 4 এবং এস সমান এস, এটা এস এস সমান এস প্রাইম, মানে এটা। এত হলে বিবি প্রাইম কে বৃহদক্ষ ধরে, কাকে? এ বিবি প্রাইম কে বৃহদক্ষ ধরে অঙ্কিত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। কথাটা খুব সুন্দর। দেখো এ প্রাইম কে কি ধরতে বলছে? এস সমান এস প্রাইম, মানে এই পুরোটা হচ্ছে এটা না? তাহলে তুমি এবার বসাও। এখানে হচ্ছে কি এ প্রাইম, এখানে হচ্ছে কি বলে এস, আর এখানে হচ্ছে কথা বলা দেখি এ 3, কত 4। এরপরে বলছে এ বিবি প্রাইমটা হবে, বিবি প্রাইম হচ্ছে কি বিন্দু? বৃহদক্ষ। তাহলে এটা হচ্ছে আমাদের বৃহদক্ষ না? তাহলে বিবি প্রাইম হচ্ছে বৃহদক্ষ। কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে আগে তোমাকে পরাবৃত্ত এই উপবৃত্ত যখন বের করব, উপবৃত্তের আগে আমাকে কেন্দ্র লাগবে না? কেন্দ্র তো লাগবে। আর এটা তো আমাদের ডিরেক্ট কোন অক্ষের উপর আছে? ওয়াই অক্ষের উপর আছে নাকি? নাই, আছে। তাহলে সূত্র তো আমাদের কোনো সমস্যা হবে না, নরমাল কি অ্যাজ ইউজুয়াল সূত্র হবে। ব্যাকাতেরা হলে না সমস্যা হবে না? এটা কি ব্যাকাতেরা না সোজা? এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত না? হ্যাঁ আগে তোমাকে ভাই আমার একটা জিনিস লাগবে, বিবি প্রাইমের মানটা লাগবে, বি এর মানটা লাগবে। বি এর স্থানাঙ্কটা আমি একটা ধরিনি। হ্যাঁ ধরো আমি বি এর স্থানাঙ্ক ধরলাম 0, এটা বি এর স্থানাঙ্ক আসবে 12 সামথিং আসবে, এরকম আসবে। বি এর স্থানাঙ্ক 0, 12 আসবে। ঠিক আছে, ধরলাম আমি 0.0,12। তাহলে বলো বিবি প্রাইম যদি সাপোজ আমাদের কত হয়? বৃহদক্ষ হয়। কি হয়? বৃহদক্ষ। ওরা বলছে না যে বিবি প্রাইম কে কি অক্ষ ধরে? বৃহদক্ষ। তাহলে এই বিবি প্রাইম যদি বৃহদক্ষ হয়, তাহলে এ প্রাইমটা কি হবে? ক্ষুদ্র অক্ষ হবে। তাহলে এটার মান কত? 4 না? তাহলে বলো এই পুরোটার মান কত বলো? 12। এটা 12 বাট আমি 12 ধরছি। ঠিক আছে, তাহলে ও বি সমান যদি 12 হয় আর ও বি প্রাইম সমান যদি 4 হয়, তাহলে বিবি প্রাইম মান কত? 12 যোগ 4 মানে কত? 16। তাহলে এই বৃহদক্ষের মান কত পাইছি বলো দেখি? 16। বৃহদক্ষের মান কত? 16। এবার হলো এই ক্ষুদ্রক্ষের মান কত বলো? এস এর স্থানাঙ্ক কি আমাকে দেয়া আছে না? 0,3। এস এর স্থানাঙ্ক কি দেয়া আছে? 0,3। তাহলে এবার বলো এখান থেকে এটা দূরত্ব কত বলো দেখি? 0,3 আর 3,2, এই দুটো দূরত্ব কত আসবে বলো? এস এ সমান কত আসবে? রুট ওভার কত আসবে? 3 মাইনাস কত? 0 হোল স্কয়ার, তারপর কত আসবে? 2 - 3 হোল স্কয়ার।
তাহলে এটা কত আসতেছে 3 তিরিকা 9 আর 1 মানে হচ্ছে 10। তাহলে এটার মান যদি 10 হয় তাহলে এটার মান কত আসবে 10। তাহলে এটা কত √10, এটা কত √10। তাহলে এটা কি অক্ষ? ক্ষুদ্র অক্ষ। ক্ষুদ্র অক্ষ না? তাহলে এই দুটো নিয়ে আমি কি আঁকবো বলো দেখি এবার। এরকম একটা কি আঁকবো? উপবৃত্ত আঁকবো। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এটা কেন্দ্র কি তোমার মূল বিন্দুতে অবস্থিত। মূল বিন্দুতে এখানে না, কেন্দ্র কোথায়? এই জায়গায় না? তাহলে এই জায়গায় যদি কেন্দ্র হয়, কেন্দ্র আমরা কি বলছি বলো? দুইটা শীর্ষবিন্দু ঠিকঠাক কোথায়? মাঝখানে অবস্থিত না? তাহলে এটা স্থানাঙ্ক যদি 0,12 আর এটা যদি 4 হয় তাহলে এটা স্থানাঙ্ক কত? 0,4। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত আসবে? 0 আর 0 যোগ করলে কত? 0 আর 12 আর 4 যোগ করলে 16, 16 কে 2 দ্বারা ভাগ করলে কত? 8। তাহলে এটার কেন্দ্র কত আসবে বলো দেখি? 0,8। তার মানে এই উপবৃত্তের কেন্দ্র হচ্ছে কত? 0,8। বুঝছো কিনা বলো? 0,8। তাহলে বলো বৃহৎ অক্ষ a স্কয়ার সমান কত? 16 স্কয়ার। আর ক্ষুদ্র অক্ষ কত? √10, √10 মানে 2√10 স্কয়ার। তাহলে আমাদের বৃত্তের সমীকরণ কত আসবে বলো দেখি? x - 0 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত আসবে? a স্কয়ার। a মানে কত? 16। a মানে কত? না x এর উপর না, এটা কত? x মানে যে x এর উপর কত? এটা কি x অক্ষ না? x এর উপর কত? √10, √10 মানে কত? √10 2√10 হোল স্কয়ার প্লাস y মাইনাস কত? 3 স্কয়ার। আর এই y এর উপর অবস্থিত কত? 16 স্কয়ার ইজ ইকুয়াল 1। উপবৃত্তের সমীকরণ নির্ণয় হয়েছে। দেখো বুঝছো কিনা বলো সুন্দর করে তুলো। এত তুমি বুঝছো কেন? ম্যাথ করাচ্ছি না নাকি? ভালো লাগছে না ম্যাথ না করতে? এটা কোনো কথা? ভালো না লাগলে তো কিছু করার নাই তো ভাই। লেখো তুমি প্রথম ম্যাথটাকে সুন্দর, এই ম্যাথটাকে তোলো। তুমি মোবাইল নিয়ে কি করতেছিস? আমি মোবাইল নিয়ে ছবি তুলছি। অটিস্টিক নাকি রে? যা তোর শেয়ার তোর তোর কি? হ্যাঁ বন্ধ করে দে। এসপি সমান পিএম আরি পি কই? হ্যাঁ